জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার প্রতিনিধি দলে কতজন সদস্য আছেন, এই বিষয়টি একেবারেই আলোচনায় আসেনি। আমরা আসলে জানতেও পারিনি যে ডক্টর মোহাম্মদ ইউনূস ঠিক কতজন লোক নিয়ে নিউ ইয়র্কের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, জামাতের নেতা এবং এনসিপির প্রতিনিধি, এদেরকে যুক্ত করার পর আমাদের আলোচনার এই রাজনীতিকদের নামই বারবার উঠে এসেছে। সবার নজর ছিল যে এই পলিটিশিয়ানদেরকে কেন এই সফরসূচির অন্তর্ভুক্ত করা হলো। অনেকের ধারণা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা, সিকিউরিটি পার্সোনাল, এর বাইরে সম্ভবত এই কয়েকজন লোকে মোটামুটি একটা স্বল্প আয়তনের, স্বল্প পরিধির একটি প্রতিনিধি দল নিয়ে তিনি নিউ ইয়র্কে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় একটা তালিকা ঘুরে বেড়াচ্ছে তার সফর সঙ্গীদের, সেখানে দেখা যাচ্ছে 104 জন প্রতিনিধি সঙ্গে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে এসেছেন জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে। এই 104 জন প্রতিনিধির মধ্যে তার 2 কন্যাও রয়েছেন। তারা কোন ক্রাইটেরিয়ায়, কী হিসাবে সরকারি প্রতিনিধি দলের অন্তর্ভুক্ত হলেন, সরকারি প্রতিনিধি দলের সদস্য হলেন, সেই প্রশ্নটি আমাদের আছে, কিন্তু তার উত্তর হয়তো আমরা কখনই পাবো না। কিংবা এই যে 104 জনকে বাছাই করা হয়েছে, তাদেরকে কিসের ভিত্তিতে, কেন বাছাই করা হয়েছে, নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশন চলাকালে তাদের কি কাজ, কিংবা যে কয়েকজন সাধারণ নাগরিককে বিশেষ নাগরিকের মর্যাদা দিয়ে যাদেরকে তার এই এই টিমে অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদেরই বা কী কাজ বা কী ক্রাইটেরিয়ায় তারা বিবেচিত হয়েছেন। তার মধ্যে একজন আছেন যিনি আগেরবারও ডক্টর ইউনূসের সফরসঙ্গী হয়েছিলেন জাতিসংঘের অধিবেশনে, এবারও তিনি হয়েছেন। কেন? এইসব প্রশ্ন আমাদের মনে আছে, নাগরিকদের মনেও আছে, সামনের দিনগুলোতে উচ্চারিত হবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা এমন একটি অন্তর্বর্তী শাসনের মধ্যে আছি, যে শাসক দেশের মিডিয়ার সঙ্গে কথা বলার প্রয়োজন বোধ করেন না। তিনি কখনো কোনো ব্রিফিংয়ে আসেন না, স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন না। ফলে এইসব প্রশ্ন তাকে করা যাবে না, এইসব প্রশ্নের উত্তরও আমরা কখনো পাবো না। তবু আমরা আরও কিছু বিষয় জানতে চাইব, আরও বেশ কিছু বিষয়ের দিকে আমাদের মনোযোগ আছে, আমি সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এই যে 104 জন প্রতিনিধি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন নিউ ইয়র্কে আছেন, তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনি বক্তৃতা করবেন। সেই বক্তৃতায় তিনি অবশ্যই তার কর্মকাণ্ড, তার সাফল্য, তার যেসব বিষয় আছে সেই সব তিনি তুলে ধরবেন। কিন্তু জাতিসংঘের অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের যারা যান, তারা কেবলমাত্র যে সেই একটি অধিবেশনে বক্তৃতা করেন তাই নয়, তার সাইডলাইনে নানা রকম তাদের তৎপরতা থাকে। ডক্টর ইউনূসেরও আছে। আমরা তার অফিসিয়াল ফেসবুক পেজে দেখছি তিনি কার সঙ্গে মিটিং করছেন, কাদের সঙ্গে কোথায় কোথায় বক্তৃতা করছেন, সেই সব খবর আমরা দেখছি। কিন্তু দর্শক, বলুন তো, এখন পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জন্য কূটনৈতিক বিবেচনায় সম্মানজনক কিংবা লাভজনক এরকম কারোর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস সাক্ষাৎ করেছেন কিংবা কোনো বৈঠক করেছেন? হ্যাঁ, তিনি ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করেছেন, ওয়ার্ল্ড ব্যাংক, IMF এরকম কিছু সংস্থার, উন্নয়ন সহযোগী সংস্থার কর্তা ব্যক্তিদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। তাদের সঙ্গে বৈঠক করার সেটিকে আমি খুব আলাদাভাবে দেখি না, কারণ সেখানে সরকারের লেনদেনের প্রশ্ন আছে, তাদের লেনদেনের প্রশ্ন আছে, ফলে সেটি একটি খুব রুটিন ওয়ার্কের মধ্যেই পড়ে। পত্রিকায় প্রথম আলোর একটি খবর দেখে আমি শিরোনাম দেখে আমি খানিকটা বেশ চমকে উঠেছিলাম যে প্রধান উপদেষ্টা ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে। প্রথমটা আমার কাছে মনে হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কি তার সাইডলাইনে কোনো বৈঠক হয়েছে কিংবা কথাবার্তা হয়ে গেছে। খবরটি পড়ে দেখলাম যে না, ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের এই অধিবেশনে যোগ দিতে যাওয়া বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানদের সম্মানে যে নৈশভোজের আয়োজন করেছেন, সেই নৈশভোজে নাকি তিনি ডোনাল্ড ট্রাম্পকে এই ইনভাইট করেছেন, আমন্ত্রণ জানিয়েছেন। খবরে কিন্তু যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নৈশভোজে তার যে দেখা সাক্ষাৎ হয়েছে, সেরকম কোনো ইঙ্গিত কিন্তু কোথাও দেওয়া হয়নি, খবরে পাওয়া যায়নি। আমরা জানি যে এই রিসিপশনটিতে, ডোনাল্ড ট্রাম্পের US প্রেসিডেন্ট যেই রিসিপশনটির আয়োজন করে, যে নৈশভোজের আয়োজন করেন, সেখানে তিনি হেঁটে হেঁটে সবার সঙ্গেই হ্যান্ডশেক করেন, কথাবার্তা বলেন, কুশল বিনিময় করেন। আমাদের মনে থাকবার কথা যে শেখ হাসিনা সর্বশেষ যখন এরকম একটি অধিবেশনে যোগ দিতে এসেছিলেন, সেই সময় তিনি জো বাইডেনের সঙ্গে, তখনকার প্রেসিডেন্ট, একটি সেলফি তুলেছিলেন এবং সেই সেলফিটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক একটা আলাপ আলোচনা তৈরি করেছিল।
অনেকে তার সমালোচনা করেছেন, অনেকে সেটিকে দেখিয়ে শেখ হাসিনার শাসনের প্রতি তৎকালীন মার্কিন প্রশাসনের সমর্থন সেটিও দেখানোর চেষ্টা করেছেন। এবারও মানে ডক্টর ইউনূসের নিউ ইয়র্ক সফর যাত্রার আগেই অনেকগুলো ইউটিউবে অনেকে এই ধরনের একটি মন্তব্য করেছিলেন যে ডক্টর ইউনূস লবিস্ট নিয়োগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি ছবি তোলার জন্য। গত বছর অবশ্য তিনি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একটি ছবি তুলেছিলেন এবং সেই ছবিটি দেখে তিনিও দাবি করেছিলেন যে জো বাইডেনের সঙ্গে যে তার সম্পর্ক এটি তার ইঙ্গিত। কিন্তু এবার আসলে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কোনো ছবি কিংবা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কোনো আলাপ আলোচনা কথাবার্তা হয়েছে সেরকম কোনো তথ্য আমরা কোনো খবরে পাইনি। যদিও বাংলাদেশ সংবাদ সংস্থা সংবাদ পরিবেশন করেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আমি আসলে খেয়াল রাখছিলাম যে অন্যান্য বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশগুলো কারা, ইন্ডিয়ার সঙ্গে আমাদের এক ধরনের একটা বৈরিতা আছে, আমাদের আবার পারস্পরিক স্বার্থের জানা মানে একটা টানাপোড়েন আছে, আবার স্বার্থজনিত কারণেই ইন্ডিয়া কি করছে, কোথায় যাচ্ছে, কাদের সঙ্গে কথা বলছে সেইগুলোর দিকেও আমাদের একটু নজর রাখতে হয়। এবং সেই কারণেই আমি একটু খেয়াল করছিলাম যে আমরা জানি যে নরেন্দ্র মোদী আবার এই সম্মেলনে যোগ দিতে যাননি, সেখানে পররাষ্ট্রমন্ত্রী ভারতের মিস্টার ডক্টর জয়শঙ্কর তিনি ভারতের প্রতিনিধিত্ব করছেন এবং দেখছিলাম যে তিনি খুবই ব্যস্ত, নানা মহলে নানা জায়গায় তিনি বৈঠক করছেন। এমনকি ডিপি ওয়ার্ল্ডের সিইও, আমি গতকালকের ভিডিওতে উল্লেখ করেছি, যারা ডক্টর ইউনূস যাদেরকে বা চট্টগ্রাম পোর্টের ব্যবস্থাপনার দায়িত্ব দিতে চাচ্ছেন, তিনিও ভারতের ফরেন মিনিস্টারের সঙ্গে একটি বৈঠক করেছেন, যেটি অনেকে বলছেন যে তিনি ভারতের এক ধরনের একটা অ্যাপ্রুভাল কিংবা তার মতামত জানতে চেয়েছেন যে তারা এই দায়িত্বটি নিলে সেখানে তারা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারবে কিনা বা ইন্ডিয়ান অ্যাটিচিউডটা কি। এর বাইরে ইন্ডিয়ান ফরেন মিনিস্টার গ্লোবাল সাউথের লাইক মাইন্ডেড, মানে তাদের ইন্ডিয়ানরা তাদের যে লাইক মাইন্ডেড এরকম 20টি দেশের গ্লোবাল সাউথের 20টি দেশের সঙ্গে একটি বৈঠক করেছে। সেই বৈঠকে আমাদের প্রতিবেশী দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা, মালদ্বীপকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বেশ কয়েকটি মুসলিম কান্ট্রি, ইন্দোনেশিয়া, কাতার সহ আরও বেশ কয়েকটি মুসলিম কান্ট্রিকেও সেই ইন্ডিয়ান ফরেন মিনিস্টারের সেই গ্লোবাল লাইক মাইন্ডেড গ্লোবাল সাউথের বৈঠকে অংশ নিতে দেখা গেছে। কিন্তু সেখানে পাকিস্তান অংশগ্রহণ করেনি, বাংলাদেশ অংশগ্রহণ করেনি। আমরা ঠিক জানি না যে তারা ইন্ডিয়ান গভর্নমেন্ট পাকিস্তান এবং বাংলাদেশকে কি ডেলিভারেটলি তাদের এই ইনিশিয়েটিভ থেকে বাদ রেখেছে, নাকি বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল তারা অংশগ্রহণ করেনি, সেটা আমরা জানি না। কিন্তু ইন্ডিয়া এই যে তাদের লাইক মাইন্ডেড গ্লোবাল সাউথের 20টি দেশের সঙ্গে বৈঠক করেছে এবং সেখানে তারা একটা গ্রেটার পার্টনারশিপ গড়ে তোলার একটি চেষ্টা করছে, এরকম একটি বক্তব্য সেখানে উপস্থাপন করা হয়েছে। সেটি কিন্তু আমাদের যে রিজিওনাল স্ট্যাবিলিটি বলি বা আমাদের আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে একটি প্রভাব ফেলতে পারে বলে অনেক বিশ্লেষকরাই মনে করছেন। এবং এই যে বাংলাদেশকে পাকিস্তানকে আলাদা করে রেখে 20টি দেশের সঙ্গে ভারতের এই যে আলোচনা বৈঠক, সেটিরও একটি মানে জিও পলিটিক্যাল একটা ইম্পর্টেন্স আছে বলেও অনেক বিশ্লেষকরা মনে করছেন। কিন্তু এই সব কিছুর বাইরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে যেটা মনে হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ অধিবেশনের সাইড লাইনে মুসলিম দেশগুলোর সরকার প্রধানদের সঙ্গে একটি আলাদা বৈঠক করেছেন এবং সেই বৈঠকে অনেকগুলো মুসলিম কান্ট্রিকেই সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে তুরস্ক, কাতার, সৌদি আরব, ইন্দোনেশিয়া, ইউনাইটেড আরব আমিরাত এই দেশগুলো সেখানে অংশগ্রহণ করেছে। পাকিস্তানও সেখানে আমন্ত্রিত হিসাবে, মানে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ পেয়ে তার সেই মুসলিম কান্ট্রিগুলোর যে সরকার প্রধানদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে বৈঠক, সেই বৈঠকে অংশগ্রহণ করেছে। ডোনাল্ড ট্রাম্প বৈঠকের শুরুতে নিজে বলেছেন যে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডোনাল্ড ট্রাম্প যে বৈঠকটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন যে মুসলিম দেশগুলোর সরকার প্রধানদের সেই বৈঠকে পাকিস্তান আমন্ত্রিত হয়েছে কিন্তু বাংলাদেশ আমন্ত্রিত হয়নি। বাংলাদেশ বর্তমানে সবসময় আসলে বাংলাদেশের মানুষজন নিজেদেরকে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ হিসাবে বিবেচনা করে এবং গত বছরের জুলাই আগস্টে সরকার পতনের পর যে পরিবর্তনের পর যে নতুন শাসন ব্যবস্থা দেশে কায়েম হয়েছে, সেই শাসন ব্যবস্থায় কার্যত নিজেদেরকে মুসলিম একটা রাষ্ট্র হিসাবে, ইসলামিক রাষ্ট্র হিসাবে নিজেদেরকে
তুলে ধরার চেষ্টা করছে এবং পাকিস্তানের সঙ্গে দহরম মহরম, ভারতের সঙ্গে বৈরিতা শত্রুতা এবং ভারত বিদ্বেষী অবস্থান, পাকিস্তানের প্রতি বন্ধুভাবাপন্ন অবস্থান, এইসব কিছু মিলিয়ে এই দেশটিকে মুসলিম কান্ট্রি হিসাবেই বিবেচনা করা হয় থাকে। এই দেশের মানুষও নিজেদেরকে মুসলিম দেশ হিসাবেই পরিচয় দিতে পছন্দ করেন, স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার অতি গুরুত্বপূর্ণ যে বৈঠকটি মুসলিম দেশের সরকার প্রধানদের সঙ্গে নিয়ে করেছেন, সেই বৈঠকটিতে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়নি। আমি বলি যে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি। কেন বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি সেটি নিয়ে নানা রকম আলাপ আলোচনা হতে পারে, বাট ডোনাল্ড ট্রাম্পের বিবেচনায়, মার্কিন প্রশাসনের বিবেচনায় যেসব মুসলিম দেশগুলো পাকিস্তানকেও যতটা গুরুত্বপূর্ণ মনে করা হয়েছে, বাংলাদেশকে সেরকম গুরুত্বপূর্ণ মনে করা হয় নাই, বিধায় এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয় নাই। আমার কাছে এইভাবেই বিষয়টি মনে হয়েছে। আমরা সামনের দিনগুলোতে খেয়াল রাখবো, আরও দেখব যে ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে তার কূটনৈতিক সক্ষমতা কিংবা তার নিজের যেটিকে সবাই বলে থাকেন যে তার যেটা গ্লোবাল ইমেজ, সেই ইমেজ কাজে লাগিয়ে তিনি বাংলাদেশের পক্ষে, বাংলাদেশকে আরও বেশি বহির্বিশ্বে তুলে ধরার জন্য তিনি আর কি বৈঠক, কাদের সঙ্গে বৈঠক করবেন, কোথায় কী ধরনের তৎপরতা চালাবেন, সেই বিষয়গুলোর দিকে আমরা নজর রাখবো। কিন্তু এখন পর্যন্ত মানে আজকে আমি যে মুহূর্তে কথা বলছি, এই মুহূর্ত পর্যন্ত যেই তৎপরতা আমরা দেখলাম, সেখানে আসলে ঠিক প্রাউড ফিল করার মতো, বড় গলায় বলবার মতো যে হ্যাঁ 104 জনের প্রতিনিধি সঙ্গে নিয়ে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের স্বার্থে কিংবা বাংলাদেশের ভাবমূর্তি উন্নত করার জন্য এই কাজটি করেছেন, এই বৈঠকে যোগ দিয়েছেন, অমুকের সঙ্গে দেখা করেছেন, এইরকম এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।